লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর ভুরকুন্ডার পিকাসো। আমারও খুব ইচ্ছে ছিল জানিস, ছবি এঁকে সবার মুখে হাসি ফোটাবো। হয়নি। 14 বছর বয়সে তোর দাদু মারা গেল। কাকা পুরো সংসারটা তখন চালাতো। একদিন কারখানা থেকে ফিরে এসে দেখলো আমি হেরিকেনের আলোয় একটা কাগজের উপর একখানা ছোট্ট পেন্সিল ঘষে ঘষে বেড়ার আড়ালে মায়ের রান্না করার ছবিটা ফুটিয়ে তুলছি। ব্যাস, কাকার মাথায় আগুন জ্বলে গেল। আসলে কারখানা থেকে ফেরার সময় আমাদের স্কুলের সুনির্মল বাবু বলেছিলেন কিনা এবারের অঙ্ক পরীক্ষায় 100তে 18 পেয়েছি। তাই ফিরে এসে আমায় রং পেন্সিল ঘষতে দেখে মাথায় আগুন জ্বলে উঠেছিল। হাত থেকে কাগজ পেন্সিল সবকিছু কেড়ে নিয়ে গুজে দিয়েছিল তোর ঠাকুমার উনুনের মধ্যে। চিৎকার করে বলেছিল, তোমার এই দামড়া ছেলে ঘরে বসে বসে ছবি আঁকবে আর আমি আমার মরা দাদার বউ বাচ্চার মুখে দিনের পর দিন অন্ন জুগিয়ে যাব। এমনটা কিন্তু হবে না বৌদি। লেখাপড়া তোর এমনিও হবে না। কাল কারখানায় গিয়ে কথা বলবো, যদি বড়বাবু রাজি হন তাহলে ওখানে লেবারের কাজে ঢুকিয়ে দেব। সেই থেকে মজুমদারদের রাইস মিলে কাজ শুরু করলাম। তারপর তো কত বছর হয়ে গেল। কাকা বিয়ে করে আলাদা সংসার পাতল। তোর 2 পিসির বিয়ে দিলাম। আমার সংসার হলো, তুই আসলি। এক মুখ ধোয়া ছেড়ে রাখাল বলে চলে। কিন্তু কি জানিস বাপ, আমার হাতে আর ছবি ফিরে এলো না। পরের দিকে তোর মা তোর ঠাকুমার মুখে আমার ছবি আঁকার গল্প শুনে কতবার বায়না করেছে তার একখানা ছবি এঁকে দেওয়ার জন্য। কিন্তু শিল্প বড় অভিমানী রে, সে বোধহয় আমায় ছেড়ে ততদিনে চলে গেছিল। ছবি সেভাবে আর আমার হাতে কোনোদিনই খুলল না। দেওয়ার পরে কাঠের চৌকিখানা পেতে বিড়ি খেতে খেতে কথাগুলো ছেলেকে বলছিল রাখাল। রাখালের ছেলে রাধেশ্যাম বাবার সামনে একখানা মোড়ায় বসে তখন চিন্তা করছে, সরকারি আর্ট কলেজে চান্স তো পেয়ে গেলাম, কিন্তু শহরে থাকা খাওয়া আর আনুষঙ্গিক খরচপত্র বাবা জোগাড় করতে পারবে তো? রাখালরা দুবরাজপুরের ভরকুন্ডা গ্রামে থাকে। ছোট্ট মোবাইলখানা দেখাচ্ছে ঘড়িতে এখন রাত 8টা। ঝোপঝাড়ের অন্ধকার কোণে কয়েক হাজার জোনাকি যখন একসাথে জ্বলে আর নেভে, রাধেশ্যামের মনে হয় কে যেন অন্ধকারের ক্যানভাসে জীবন্ত হলুদ রঙের বিন্দু দিয়ে আলপনা এঁকে দিচ্ছে। জোনাকিগুলোকে ও প্রতিদিনই দেখে, কিন্তু পুরনো হয় না। রাত ওর বড় প্রিয়। ছেলেকে চুপ করে বসে থাকতে দেখে রাখাল জিজ্ঞেস করে, ঝোপের দিকে তাকিয়ে কি দেখিস? জোনাকিগুলো আজ বড্ড বেশি জ্বলছে না বাবা। রাখাল হেসে বলে, আমি ভাবি অন্য কথা। এইটুকু পোকা এত অন্ধকারকে একাই কেমন চ্যালেঞ্জ জানাচ্ছে। কোনো ভয় নেই, স্রেফ নিজের আলোটুকু নিয়ে নেচে বেড়াচ্ছে। তোকেও কিন্তু এমন হতে হবে, নিজের আলোটুকু সবার সামনে এমন বুক ফুলিয়ে মেলে ধরতে হবে। পারবি না বাবা? কিন্তু বাবা, খরচ যে প্রচুর। ও নিয়ে এত ভাবিস না, তুই শুধু ভালো করে ওখানে গিয়ে ছবি আঁকাটা শেখ। কিন্তু তুমি কি করে খরচা জোগাবে সেটা ভেবেই বুক কাঁপে বাবা। মাঝপথে যদি ছেড়ে দিতে হয়। কুয়োতলা থেকে সুরমার গলা শোনা যায়, ও কথা মুখেও আনবি না রাধু। তোর বাপের শখ ছিল এ জিনিস শেখার, তার হয়নি। তোর মধ্যে দিয়ে আমি ওনার সেই ইচ্ছে পূরণ করব। তাতে যা হয় হবে, আর কিছু না থাক, জমিটা তো রয়েছে। আহ রাধুর মা, তুমি আবার আমার শখ নিয়ে পড়লে কেন? বিরক্ত হয় রাখাল। তারপর ছেলের দিকে ফিরে বলে, আচ্ছা রাধু, তুই তোর আর্ট কলেজে ভালো করে আঁকা শিখলে সাদা ক্যানভাসে এই জোনাকির আলো ফুটিয়ে তুলতে পারবি? ওই যে পাতাগুলোর ফাঁক দিয়ে আলোটা চুইয়ে পড়ছে, ওটা আঁকা কি খুব কঠিন? হলুদ আর একটুখানি সাদা মেশালে আলোটা আসবে না? রাধেশ্যাম হেসে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, খুব কঠিন গো বাবা। সাদা রং দিলেই তো আর এই জীবন্ত আলোটা আসবে না। এর জন্য ড্রয়িংয়ের ডেপথ বুঝতে হয়। চারপাশটা কতখানি কালো করলে তবেই মাঝখানের এই বিন্দুটা জলজল করে উঠবে, সেটাই হলো আসল খেলা। রাতে খাওয়া দাওয়ার পর চৌকিতে শুয়ে রাখাল বউকে বলে, আমার ছেলে দেখো, অনেক বড় শিল্পী হবে একদিন। সুরমা রাখালের দিকে পাশ ফিরে বলে, কি করে বুঝলে? বুঝেছি, ওর হাতের তুলির টান দেখে বুঝেছি। সবাই আলো আঁকতে চায় শুধু, কিন্তু আমাদের রাধু বুঝেছে আলো উজ্জ্বল করতে গেলে চারপাশের অন্ধকারকে গভীর কালো হতে হবে। এ বোধ সকলের থাকে না সুরমা। ও জাত শিল্পী। দেখো, একদিন এই ছেলে আমাদের 4 চাকা চড়াবে। পাশের ছোট্ট ঘরটায় রাধুর চোখে সে রাতে ঘুম আসে না। আশা আর আশঙ্কার দোলায় দুলতে দুলতে ছোট জানলাটা দিয়ে বাইরে তাকায়।
রাতগুলো রাধেশ্যামের কাছে কোনোদিনই নিকষ কালো হয়ে ধরা দেয় না। আজ কি রঙে আকাশ সাজিয়েছ ভরকুণ্ডা? উপুর হয়ে শুয়ে দু কুনুয়ে ভর দিয়ে অনেকক্ষণ জানলা দিয়ে বাইরে তাকিয়ে রাধু নিজের মনে বিড়বিড় করে, কি দারুণ কালার কম্বিনেশন! বার্নাট আম্বার আর প্রুশিয়ান ব্লুয়ের এক অদ্ভুত মিশেল। রাধেশ্যাম দেখে ভাঙা মেঘের ফাঁক দিয়ে চাঁদটা বেরোলে বাঁশপাতার ফাঁক দিয়ে রূপলি আলো মাটিতে এসে পড়েছে, ঠিক যেন কালো কাগজের ওপর কেউ সাদা কালির ছিটে দিয়েছে। দূর থেকে আসা শিয়ালের ডাক সে নিস্তব্ধতাকে আরো গাঢ় করে তুলছে। চিত হয়ে শুয়ে ছেলেটা ভাবে মস্ত বড় শিল্পী হতে হবে। ভরকুণ্ডার এই রাতগুলো যেদিন ক্যানভাসে নামাতে পারবো সেদিন বুঝবো কিছুটা অন্তত ছবি আঁকতে শিখেছি। স্বপ্ন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে রাধু নিজেই জানে না। হঠাৎ বাবার ডাকে ঘুম ভেঙে গেল। আকাশে তখনও পুরোপুরি সূর্য ওঠেনি, কেবল একটা ফ্যাকাশে রূপলি আভা ফুটেছে। গ্রাম্য নিস্তব্ধতা ভেঙে প্রথম পাখির ডাক শোনা যাচ্ছে। রাধেশ্যামের আজকের সকালটা অন্য সব দিনের মতো নয়। আজ তার আজন্ম চেনা মাটির গন্ধ ছেড়ে কংক্রিটের শহরে পা রাখার দিন। মনে পড়তে বুকের ভেতরটা গুড়গুড় করে ওঠে। কাল সন্ধ্যেতেই একটা সস্তা সুটকেসে কয়েক জোড়া সাধারণ জামাকাপড় ও পছন্দের তুলি, রং, কিছু ড্রয়িং আর দরকারি কাগজপত্র ভরে নিয়েছিল। বাড়ি থেকে বেরোনোর আগে মা কাঁধের সাইড ব্যাগটায় চিড়ে, গুড় আর বাড়ির গাছের দুটো গন্ধরাজ লেবু ভরে দিল। রাধু দেখল মায়ের চোখের কোণায় জল চিকচিক করছে। চকিতে বাবার চোখের দিকে চাইল রাধু। সে চোখ ছদ্ম ব্যস্ততায় নিজেকে ভুলিয়ে রাখার খেলায় মত্ত। রাধু জানে না মা কষ্ট হলে কেঁদে ফেলতে পারে, কিন্তু বাবা কষ্ট পেলে আরও নিশ্চুপ হয়ে যায়। নিজেকে আরো বেশি করে ব্যস্ত করে ফেলতে চায়, যেমনটা এখন করছে। অকারণে ওর সুটকেস ব্যাগ নিয়ে একবার দাওয়া থেকে মাটিতে রাখছে, পরক্ষণেই আবার তুলে রেখে দিয়ে আসছে উঠোনে। চল চল বাবা, এই বাসটা চলে গেলে পরের বাস আসতে ঘন্টাখানেক দেরি লেগে যাবে। তোর কিন্তু কলেজে যেতে দেরি হয়ে যাবে বাবা, ট্রেনটা ধরতে হবে না। গ্রামের সীমানায় পৌঁছে রাধেশ্যাম একবার নিচু হয়ে মাটি ছুঁয়ে কপালে ঠেকালো। এই লাল মাটির রঙই তো তার রন্ধ্রে রন্ধ্রে। বাপ বেটা দুজনে বাসে চড়ে চলল স্টেশনে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন দূরের ট্রেনের হুইসেল শোনা গেল, রাধেশ্যামের বুকটা একবার কেঁপে উঠল। অজানা শহরের ভয় নাকি স্বপ্ন পূরণের উত্তেজনা, সে ঠিক বুঝে উঠতে পারল না। বাবা জানলার ধারে দাঁড়িয়ে ঝাপসা চোখে বললেন, ভালো করে শিখিস রে পাগল, টাকার কথা চিন্তা করে যেন মন ছোট করিস না। বাবা তো আছে নাকি? রাধুর বুকটা কানায় কানায় ভরে ওঠে। ট্রেন চলতে শুরু করলো। রাধেশ্যাম জানলা দিয়ে দেখল তার বাবা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ক্রমেই ছোট হয়ে আসছে, আর লাল ধুলো ওড়ানো ভরকুণ্ডার আকাশটা ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছে। কাঁধে সেই তালি মারা ঝোলা ব্যাগ আর হাতে পুরনো সুটকেস নিয়ে রাধেশ্যাম হাজির হলো শহরে। তার সস্তা চটিজোড়া যখন স্টেশনের চকচকে মেঝেতে পড়ল, সে নিজের অজান্তেই যেন একটু কুঁকড়ে গেল। চারিদিকে লোক ছুটছে, কারোর হাতে দামি সুটকেস, কেউ মোবাইল ফোনে চিৎকার করছে। নিজেকে এতক্ষণে বড্ড বেমানান মনে হচ্ছে তার। স্টেশনের উঁচু লোহার ছাদটা তার গ্রামের আকাশের চেয়েও অনেক বড়, যেখানে ধোঁয়া আর কবুতরের ডানার ঝাপটানি মিলেমিশে এক ধূসর আবহ তৈরি করেছে। মানুষগুলো যেন দ্রুত রেখার মতো এদিক ওদিক চলে যাচ্ছে। ভিড়ের ছোটাছুটি দেখে রাধেশ্যামের মনে হলো এগুলো যেন কোনো এক বিমূর্ত ছবির জেস্চার ড্রয়িং। খানিকক্ষণ থমকে দাঁড়িয়ে থাকার পর রাধেশ্যাম ধীরে ধীরে চলতে শুরু করলো। স্টেশন থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার পথে গঙ্গার ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে তার মুখে লাগলো। সেই পুরনো নোনাধরা হাওয়ায় ট্রাম লাইনের ঘর্ষণ আর ডালপুরি কচুরির তপ্ত গন্ধ মিশে এক অদ্ভুত শহরতলির স্বাদ। রাধুর জিভে জল চলে আসে। ধর্মতলার মোড়ে বাস থেকে নামতেই একরাশ তপ্ত ধোঁয়া আর মানুষের সমুদ্র রাধেশ্যামকে যেন গিলে নিতে চাইল। সে যখন জওহরলাল নেহেরু রোডের প্রশস্ত ফুটপাত ধরে ভিড়ের মধ্যে হাঁটতে শুরু করলো, তার শিল্পী চোখ চারপাশের এই বিশৃঙ্খলাতেও অদ্ভুত এক ছন্দ খুঁজে পাচ্ছিল। ফুটপাতে সারি সারি দোকান, কোথাও পুরনো জংধরা মুদ্রার পসরা, কোথাও বা কাচের বয়ামে রাখা রঙিন পাথরের কুচি। রাধুর মনে হলো কেউ যেন এক মস্ত বড় কোলাজ বানিয়ে ফুটপাত জুড়ে সাজিয়ে রেখেছে। তার নজর আটকে গেল ফুটপাথে সাজানো মাটির আর পাথরের ছোট ছোট মূর্তির ওপর।
কোনোটা পালিশ করা চকচকে, কোনোটা আবার একেবারে মেটে রঙের, ঠিক তার ভরকুন্ডা লাল মাটির মতো। সে ভাবল, শহরের এই পাথুরে বুকেও তাহলে মাটির টানটুকু বেঁচে আছে। কিছুটা এগোতেই তার বাঁদিকে মাথা তুলে দাঁড়ালো ইন্ডিয়ান মিউজিয়ামের সে বিশাল সাদা থামগুলো। ব্রিটিশ আমলের সেই স্থাপত্যের গাম্ভীর্য দেখে রাধু যেন একটু কুঁকড়ে গেল। মিউজিয়ামের দেওয়ালে সময়ের ছাপ, কোথাও শ্যাওলার প্রলেপ, কোথাও আবার নোনা ধরা লালচে আভা। সে মনে মনে ভাবল, এখানে বার্নার্ড সিয়ানা আর সিলভার রঙের কি চমৎকার খেলা হতে পারে। মানুষের ভিড় সামলে এগোতে এগোতে সে দেখল ফুটপাথে বসে একজন বৃদ্ধ শিল্পী রং তুলি নিয়ে ছোট ছোট ল্যান্ডস্কেপ আঁকছেন। রাস্তার ধুলো আর বাসের হর্নের মধ্যে ওই নিবিষ্ট মন দেখে রাধুর একটু সাহস হলো। শিল্প তবে শহরের রাস্তাতেও হার মেনে যায়নি। মিউজিয়ামের সীমানা পেরোতেই থমকে দাঁড়ালো রাধু। হৃৎপিণ্ড যেন অস্বাভাবিক দ্রুত গতিতে চলছে তার। সামনে সেই লাল রঙের ঐতিহাসিক গেট, গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফট। গেটের ভেতর দিয়ে দেখা যাচ্ছে লন, আর তার ওপর দাঁড়িয়ে থাকা সাদা ভাস্কর্যগুলো। জওহরলাল নেহেরু রোডের ক্রমাগত ট্রাফিকের আওয়াজটা যেন এখানে এসে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে। এই কি তাহলে আমার সেই তপবন? আমার তপবনে কি আমায় শেখাবে ভরকুন্ডার জোনাকিগুলোকে সাদা ক্যানভাসে কি করে জ্যান্ত করে তুলতে হয়? গলা শুকিয়ে আসে রাধুর। এত বিশাল কলেজ তার মতো গ্রাম্য একটা মানুষকে মেনে নেবে তো? বাসে ওঠার সময় নবীন কাকা বলছিল, হস্টেলে নাকি খুব র্যাগিং হয়। লনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে হাতের তালু ঘামতে থাকে রাধুর। দুরু দুরু বুকে গেট দিয়ে ঢুকে কলেজের গাম্ভীর্য আর আধুনিকতার আশ্চর্য মিশেলের সামনে পড়ে রাধুর ভেতরে কাঁপন ওঠে। চোখ বুজে একটা বড় করে নিঃশ্বাস নিয়ে কয়েক ঘন্টা আগে ফেলে আসা ভরকুন্ডার লাল মাটি আর ধান সিদ্ধর গন্ধ পেতে চায়। কিন্তু একটা অচেনা গন্ধে ধীরে ধীরে ওর ফুসফুস ভরে উঠছে দেখে ভেতর থেকে একটা ঝাঁকুনি খেয়ে বাস্তবে ফিরে আসে। এই গন্ধ রাধুর ফুসফুস থেকে মস্তিষ্কের প্রতিটি কোষে ছড়িয়ে পড়তে থাকে। তারপিন তেল, লিন্ডসিড অয়েল আর জমাট বাঁধা অ্যাক্রাইলিক রঙের কড়া গন্ধে ওর নেশা ধরে যায়। মনে মনে বলে যে মন্দিরে যেমন গন্ধ মানায়, কোথাও ধূপের, কোথাও বা রঙের। নবীন কাকা কাল রাতেও বলেছিল এখানে অফিস ঘরে নাকি তপন গড়াই নামে এক কর্মী আছে। তার বাপ কাকা কোনো কালে ওই ভরকুন্ডায় নাকি থাকতো। নবীন কাকা রাখালের হয়ে তার সঙ্গে যোগাযোগ করেছে। সে নাকি বলেছে রাধুকে এখানকার মেসবাড়িতে একটা ব্যবস্থা সে করে দেবে। রাধু মনে মনে চিন্তা করে আপাতত তার প্রথম কাজ হলো অফিসে গিয়ে তপন গড়াইকে খুঁজে বের করা। কিন্তু এত বড় কলেজে অফিস ঘরটা কোন দিকে সেটা কাকে জিজ্ঞেস করবে? কলেজের করিডোর দিয়ে হাঁটতে থাকে রাধু। চোখ বড় করে দেখে কলেজের প্রতিটা দেওয়াল যেন কথা বলছে। সেখানে শান্তিনিকেতনী ধাঁচের ছবি থেকে শুরু করে অ্যাবস্ট্রাক্ট গ্রাফিতি সব মিশে আছে। তার মনে হয় ভরকুন্ডার মাটির দেওয়ালে সে যে আলপনা দিত, সে আলপনাই যেন এখানে বিবর্তিত হয়ে বড় বড় মুরালে রূপ নিয়েছে। করিডোর দিয়ে হাঁটার সময় রাধুর চোখে পড়ে সার দিয়ে রাখা আছে গ্রিক বা রোমান ভাস্কর্যের প্লাস্টার অফ প্যারিস কাস্ট। ভরকুন্ডার মন্দিরের টেরাকোটার মূর্তির বদলে এই সুঠাম গড়নের সাদা মূর্তিগুলো তাকে অবাক করে দেয়। ক্লাসরুমের আধখোলা দরজা দিয়ে সে দেখে সবাই একাগ্র মনে একটা ফুলদানির মডেলের দিকে তাকিয়ে স্কেচ করছে। একদম পিনপতন নীরবতা। চারপাশে আধুনিক পোশাক পরা প্রাণবন্ত সব ছেলে মেয়ের দল। হে ইউ, কি ব্যাপার? এমন একখানা মার্কা মারা সাজ পোশাক পরে এখানে হেঁটে চলে বেড়াচ্ছ যে? ছেলেটার কথার সামনে গুটিয়ে যায় রাধু। বলে, আমার নাম রাধেশ্যাম মাহাতো, এসেছি ভরকুন্ডা থেকে। এই কলেজের অফিস ঘরটা কোন দিকে একটু বলে দিতে পারেন? ছেলেটা চোখ সরু করে বলে, তা তোমার ওই ভূষণ্ডির মাঠ পৃথিবীর কোন প্রান্তে আছে ভাই? ভূষণ্ডির মাঠ নয়, ভরকুন্ডা। আমি বীরভূমের ছেলে। কিছুক্ষণ পরে আরো 3টে ছেলে মেয়ে এই ছেলেটার পাশে এসে দাঁড়ায়। কিরে অর্ক, এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিস? তারপর রাধুর দিকে তাকিয়ে প্রশ্ন করে, এই নমুনাটা এখানে কোথা থেকে এলো রে? রাধু মনে মনে ভাবে, তার মানে প্রথমে যে ছেলেটা ওর সঙ্গে কথা বলছিল তার নাম অর্ক। করিডোরের মাঝখানে দাঁড়িয়ে আছে অর্ক। তার পরনে গাঢ় নীল রঙের একটা লম্বা খাদি পাঞ্জাবি, যার হাতাগুলো কনুই পর্যন্ত গোটানো। কাঁধে ঝোলানো একটা চামড়ার শান্তিনিকেতনী ব্যাগ, যেখান থেকে উকে দিচ্ছে দামি বিদেশি তুলির গোছা। তার চোখের চশমাটা মোটা ফ্রেমের, রোদে ঝিলিক মারছে।
নমুনার আগমন হয়েছে ভূষণ্ডীর মাঠের থেকে, তার গন্তব্য এখন কলেজের অফিস ঘর। মেয়ে দুটো অর্কর কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে। রাধুকে জিজ্ঞেস করে, তুই সত্যি ভূষণ্ডীর মাঠে থাকিস? রাধু দেখে ওদের মধ্যে একজনের পরনে পা পর্যন্ত কালো রঙের একটা লং ফ্রক, হাতে কালো নেল পলিশ। তার চোখের কাজলটা খুব গাঢ় করে টানা, যা তার চাহনিকে আরো ধারালো করে তুলেছে। মেয়েটার চোখ দুটো ভীষণ সুন্দর, কিন্তু আঙুলের নখের কালো নেল পলিশটা রাধুর একদম ভালো লাগলো না। তার পাশে দাঁড়ানো আর একটা মেয়ে ক্রমাগত চুইংগাম চিবোতে চিবোতে মাথার লালচে চুলগুলোকে ঝাঁকিয়ে নিয়ে ওকে বলল, কিরে বললি না? রাধু দেখলো এই মেয়েটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের একটা ঢিলা কুর্তি পরে আছে, হাতের রূপার বালা। জামাটা দেখে মনে হচ্ছে কেউ যেন বিভিন্ন রঙের ছুপিয়ে তুলে নিয়েছে। ওর গম রঙা গায়ে কি সুন্দর মানিয়েছে, অথচ ছেলেমেয়েগুলোর চোখে মুখে ওর বহিরঙ্গের প্রতি তাচ্ছিল্য। রাধুর মনে হলো ভরকুণ্ডার মেলায় সে যে রঙিন নাগরদোলা দেখেছে, এই ছেলেমেয়েগুলো যেন সেই নাগরদোলার ওপরের সারির বাসিন্দা। তারা মাটির দিকে তাকায় না, শুধু ওপর থেকে নিচে থাকা মানুষগুলোকে দেখে বিদ্রুপ করে। অর্ক আর বাকি দুটো মেয়ে ওর হাতের সুটকেসখানার আর কাঁধের ব্যাগটা দেখে নিজেদের মধ্যে দাঁত চিপে কথা বলছে, আর এ ওর গায়ে হেসে গড়িয়ে পড়ছে। হঠাৎ পিছন থেকে গম্ভীর গলায় শোনা গেল, ওটা ভূষণ্ডীর মাঠ নয় ডার্লিং, ওটা ভুরকুণ্ডা। বীরভূমের দুবরাজপুরের কাছে থাকা একটা লাল মাটির গ্রাম। পিছন ফিরে রাধু দেখে একটা লম্বা উস্কো খুস্কো চুলওয়ালা, মুখে হালকা দাড়ি রাখা ছেলে কথাগুলো বলে ওর দিকে এগিয়ে আসছে। ছেলেটা এসে রাধুর কাঁধে হাত রেখে দাঁড়ালো, তারপর ওকে বলল, এদের হাসাহাসিতে ঘাবড়ে যাস না ভাই, আমিও বীরভূমের ছেলে। তোকে প্রথম দেখেছে তো, এখন কটা দিন একটু এরকম সইতে হবে, তারপর দেখবি সকলের সঙ্গে ভাব হয়ে যাবে। তাহলে এ তোর দেশওয়ালি ভাই অনিমেষ, যার তোর দেশওয়ালিকে কলেজের অফিস ঘরটা দেখিয়ে দে, ওটার খোঁজেই আমার কাছে এসেছিল। অনিমেষ রাধুর হাত থেকে সুটকেসখানা নিয়ে নেয়, তারপর বলে, চল আমার সাথে। করিডোর দিয়ে রাধুর সঙ্গে হাঁটতে হাঁটতে অনিমেষ বলে, ওদের কথায় কান দিস না ভাই, এখানে রং তুলির চেয়ে বাহারি পোশাকের দাম মাঝে মধ্যে বেড়ে যায়। কটা দিন থাক, ভালো করে সব বুঝতে পারবি। অফিস ঘরে কার খোঁজ করতে যাচ্ছিস? তপন গড়াই। আচ্ছা চল। রাধু হাঁটতে হাঁটতে মাঝে মাঝে আর চোখে অনিমেষের দিকে তাকাচ্ছিল। অনিমেষ কলেজের বিভিন্ন বিষয়ে রাধুর সাথে কথা বলতে বলতে করিডোর দিয়ে হাঁটছিল। ছেলেটা কথায় কথায় শিশুর মতন খিলখিলিয়ে হেসে ওঠে। রাধুর মনে হলো অর্ক বা ওই মেয়ে দুটোর হাসি ছিল অ্যাসিডের মতো, যা রাধুর আত্মবিশ্বাসকে পুড়িয়ে দিচ্ছিল। কিন্তু অনিমেষ যখন হাসলো, রাধুর মনে হলো ওর ভেতরে জমে থাকা সব ভয় যেন ইরেজার দিয়ে কেউ ঘষে ঘষে মুছে দিচ্ছে। টেরাকোটা রঙের এই ছেলেটার ওপর এই কিছুক্ষণের মধ্যেই বেশ একটা ভরসা জন্মে গেছে ওর। অফিসে পৌঁছে রাধু দেখল নবীন কাকা সত্যি ওর কথা তপন গড়াইকে বলে রেখেছে। পান খাওয়া দাঁতগুলো বের করে একগাল হেসে তপন রাধুকে বলল, অনেক কষ্ট করে মেসে তোমার জন্য একখানা সিট ম্যানেজ করেছি। তারপর অনিমেষের দিকে চেয়ে বলে, মির্জা গালিব স্ট্রিটের ছায়াপথ বাড়িটা তুমি চেনো? অনিমেষ ঘাড় নাড়ে। তাহলে ওকে একটু দেখিয়ে দেবে নাকি? গিয়ে ওখানকার ম্যানেজার সত্যব্রতকে বলবে তপনদার গ্রামের ছেলে, তাহলেই ও সব বুঝতে পারবে। তারপর রাধুর দিকে তাকিয়ে বলে, ওখানে তোমার জিনিসপত্র সব রেখে তারপরে আবার কলেজে আসতে পারো। অনিমেষ রাধুকে বলে, তোর নাম কি ভাই? রাধেশ্যাম মাহাতো। অত বড় নাম ধরে ডাকতে পারবো না ভাই, তোকে আমি রাধু বলেই ডাকবো। চল, বাক্স প্যাটরা রেখে তারপর আবার এখানে আসবি। মির্জা গালিব স্ট্রিটের গলিটা এতই সরু যে দুজনে পাশাপাশি হাঁটলে কাঁধ ঠেকে যায়। ওরা এসে দাঁড়ালো শ্যাওলা ধরা লাল রঙের এক পুরনো দোতলা বাড়ির সামনে। এই বাড়ির সদর দরজাটা সেগুন কাঠের, ভারী আর বিশাল। অনিমেষ মাথার চুলে হাত বুলিয়ে সদর দরজা দিয়ে মুখ ভেতরে ঢুকিয়ে ডাক দেয়, সত্যব্রত বাবু আছেন নাকি? লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি গায়ে ভুড়িওয়ালা তামাটে রঙের একটি লোক বেরিয়ে আসে। কলেজের ক্লার্ক তপন গড়াই আমাদের পাঠিয়েছেন। উনি মনে হয় এই ছেলেটির সম্পর্কে আপনাকে আগে থেকে বলেছিলেন। লোকটা কাঠি দিয়ে দাঁত খোঁচানো থামিয়ে রাধুর দিকে তাকিয়ে বলল, তুমি তপনদার গ্রামের লোক? হ্যাঁ স্যার। বেশ, ভেতরে এসো।
ধুলো মাখা সিঁড়ি দিয়ে উপরে উঠে ওদের সঙ্গে নিয়ে দোতলার কোণার দিকের একটা ঘরের সামনে গিয়ে লোকটা দাঁড়ায়। চাবি দিয়ে ঘরটার ছোট তালাটা খুলে বলে, এটা তোমার ঘর। আপাতত একাই থাকো, পরে আরো দুটো ছেলে আসবে। পরশুদিন থেকে থাকবে। আমাদের মেসে একটা ঘরে 3টে করে ছেলে থাকে। মেসের কিছু নিয়ম কানুন আছে, মেনে চলতে হবে। আর মেসের টাকা প্রতি মাসের 5 তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক আছে স্যার, আমি বাড়িতে বলে দেব। সত্যব্রত লুঙ্গির গিঁটটা কষে বেঁধে ঘরে ছোট জানলা দুটো খুলে দিতে এগোয়। অনিমেষ রাধুর কানের কাছে মুখ নিয়ে বলে, ওই এইটাকে খামোখা স্যার বলতে যাচ্ছিস কেন? তো কি বলে ডাকবো? সত্যব্রত দা বল। আগ বাড়িয়ে প্রয়োজনের অতিরিক্ত ইজ্জতের শহরে কাউকে দিতে গেলে অতি সহজেই তুমি বেইজ্জত হয়ে মরবে। রাধু ওর দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে হাসে। অনিমেষ ইশারা করে ফিসফিস করে বলে, ডাক সত্যব্রত দা বলে। তারপরও চুপ করে আছে দেখে নিজেই বলে, সত্যব্রত দা, মেসের নিয়মকানুনগুলো একটু বলে দাও ওকে। লোকটা অনিমেষের দিকে একবার ভালো করে তাকিয়ে নিয়ে বলে, নিয়ম 3টে। সারাদিন যাই করো না কেন বাপ, রাত 10টায় এখানে পাত পড়ে। তার আগে লক্ষ্মী ছেলেটির মতো ঘরে ঢুকে পড়ো, নয়তো মান্দামাসি আর রান্না ঠাকুরের হল্লা শুরু হয়ে যাবে। আর 2, কোনো মেয়ে বন্ধু, বৌদি, বোন মানে তোমাদের সম্পর্কে যেই হোক না কেন, কোনো মহিলা এই মেস বাড়িতে ঢুকতে পারবে না। ও নিয়ে আমায় কোনো রিকোয়েস্ট ভবিষ্যতে করবে না। আর 3, বেশি নেশা ভান করে যদি দেখেছি বাকিদের শান্তি নষ্ট করছো, তাহলে কিন্তু আমি রাখতে পারবো না। তোমাদের শিল্পীদের আবার এ বিষয়ে খুব হাত যশ আছে কিনা, তাই আগে থেকে বলে সাবধান করে দিলাম। রাধুর মুখটা হা হয়ে যায়। লোকটা বলে কি, তার মানে এখানে ছেলেপেলেরা শিখতে এসে নেশা করে, আবার ঘরে মেয়ে বন্ধু নিয়েও ঢোকে? ঢোক গিলে কোনো মতে বলে, আমি এসবের কোনোটার মধ্যে পড়ি না সত্যব্রতদা। এমন কথা বলতে কত কচিদের মুখ থেকে শুনলাম। তারপর 6 মাসের মধ্যে দেখেছি টাল খেতে খেতে ঘরে ঢুকছে। যাই হোক, ওসব তোমার নিজস্ব ব্যাপার। আমাকে 5 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দেবে আর বাকিটা মেনে চলবে। এর বেশি তোমায় আমার কিছু নীতিশিক্ষা দেওয়ার নেই। সত্যব্রত ওদের ঘরে রেখে গুনগুন করে গান গাইতে গাইতে সরু এক ফালি বারান্দা ধরে একতলায় নামতে যাচ্ছিল। হঠাৎ রাধু পেছন থেকে ডেকে জিজ্ঞেস করলো, সত্যব্রত দা, এখানে র্যাগিং হয় না তো? র্যাগিং আবার কি? হ্যাঁ, রাতে সিনিয়র ছেলেপেলেরা হয়তো তোমায় ডেকে কিছু মজার কোয়েশ্চেন করলো, ও নিয়ে অত আমি মাথা ঘামাতে চাই না। রাধু মনে মনে প্রমাদ গণে, তার মানে নবীন কাকা ভুল বলেনি। চৌকির ওপর বসে পড়ে সে, কি জানি কপালে কি আছে। অনিমেষ রাধুর কাঁধে হাত দিয়ে সোজা করে দাঁড় করায়, বলে, শোন রাধু, এই যে লাল ইটের দেওয়ালগুলো দেখছিস, এগুলো অনেক পুরনো, কিন্তু এদের মনটা খুব বড়। তুই ভাবছিস কেউ তোকে হ্যারাস করবে? একদম না। আর্ট কলেজে র্যাগিং মানে কি জানিস? তোকে হয়তো কেউ বলবে, কালকের মধ্যে 10টা মানুষের স্কেচ করে আনবি, অথবা চল আজ লরেন্স রোডের মোড়ে দাঁড়িয়ে ট্রাম লাইনের পার্সপেক্টিভ আঁকি। আমাদের এখানে র্যাগিং হয় তুলি আর পেন্সিল দিয়ে। আমরা কেউ কাউকে কাদাই না রে, বরং সবাই মিলে একজনের ক্যানভাসে রং চাপাতে সাহায্য করি। শুধু একজনকে সমঝে চলবি, তার নাম মানসিজ দত্ত। মানসিজ এই আর্ট কলেজে 3rd ইয়ারের ছাত্র। নামের চেয়ে তার শাসন আর র্যাগিং এর গল্প বেশি ঘোরে। আসলে মানসিজের বাবা জ্যাঠা এই শহরে নামকরা এক রাজনৈতিক দলের সামনের সারির নেতা। শিল্পর সঙ্গে ওর কতটা যোগাযোগ আছে আমার খুব একটা বেশি জানা নেই। শখে শিল্পী হতে এসেছে। আর তুই তো জানিস, এইসব রাজনৈতিক দলের লোকজনের শখ হলেই তারা ছবি আঁকতে পারে, কবিতা লিখতে পারে, সিনেমা বানাতে পারে। এজন্য তাদের বিশেষ ট্যালেন্টের প্রয়োজন হয় না, বা কলেজে ঢোকার সময় এন্ট্রান্স টেস্টও দিতে হয় না। যাই হোক, তুই বরং একটু ফ্রেশ হয়ে কলেজে আসিস। আমি যাই, আমার আধ ঘন্টা বাদে ক্লাস শুরু হবে। অনিমেষ চলে যেতেই রাধু চৌকির ওপর বাড়ি থেকে আনা একটা চাদর টান টান করে পেতে ফেলল। চৌকির পাশে রাখা টেবিলটার উপর নিজের সমস্ত সরঞ্জাম গুছিয়ে রাখলো। সুটকেস থেকে জামা কাপড়গুলো বের করে ওর চৌকির পাশে থাকা দেওয়াল আলমারিটার দিকে চটপট সাজিয়ে ফেলল। এই ঘরের সিলিংটা অনেক উঁচু। কোনায় কোনায় মাকড়সার জাল থাকলেও রাধুর কাছে সেটা জ্যামিতির নকশার মতো লাগে। জানালার ঠিক বাইরেই একটা প্রাচীন নিম গাছ, যার ডালপালা ঘরের ভেতর উকিঝুঁকি দিচ্ছে। সবুজ দেওয়ালগুলোয় আগের ছাত্রদের পেন্সিল স্কেচ বা রঙের দাগ লেগে আছে। ঘরে দরজাটা টেনে দিয়ে তালা লাগিয়ে রাধু আবার কলেজের দিকে যায়। প্রথম দিনের ক্লাসের শেষে সন্ধেবেলায় মেসবাড়ির বারান্দায় দাঁড়িয়ে তার বাবা রাখালকে ফোন লাগায়। প্রথম দিনের ক্লাস কেমন লাগলো রে বাপ?
সবকিছুর একটা সুন্দর নির্দিষ্ট রাস্তা থাকে জানো বাবা। আমরা ছবি আঁকা বলতে বুঝি একটা সুন্দর দৃশ্য, বা একটা কারোর মুখ ধীরে ধীরে কাগজের উপর ফুটিয়ে তোলা, তারপর তাতে রং ভরা। সেটাই সব নয় জানো। ক্লাসে ঢুকে দেখি মাঝখানে একটা উঁচু টুলের ওপর রাখা আছে একটা পুরনো চটের বস্তা, একটা ভাঙা কাচের বোতল আর কয়েকটা শুকনো ডাল। স্যার বললেন, আঁকবে পরে, আগে বেশ কিছুক্ষণ বস্তুগুলোর ওপর আলোর খেলা আর ছায়া লক্ষ্য করো। বলিস কি রে, বস্তা, বোতল আর ডালের ওপর কি এমন আলো ছায়া পড়বে যে খানিকক্ষণ ধরে দেখতে হবে? না গো বাবা, আজ আমি সত্যিই দেখলাম। মন দিয়ে লক্ষ্য করে দেখে বুঝলাম ওই সব সাধারণ জিনিসগুলোর মধ্যে যে সাদা কালোর এত শেড লুকিয়ে আছে, আমি কোনোদিন তা দেখতেই পাইনি। ওই জন্যই ওনারা গুরু রে। অমন জায়গায় কি আর এমনি এমনি পৌঁছেছেন? গুরু তোরে চোখ ফুটতে সাহায্য করছেন, চোখ না ফুটলে দেখবি কেমনে? রাতে খাওয়ার শেষে ক্লাসে দেখানো পদ্ধতি অবলম্বন করে টেবিলের ওপর একটা বোতলে রেখে তার ছবি আঁকার চেষ্টা করে রাধু। ছোট পেন্সিলটা বের করে বারান্দার কোনায় দাঁড়িয়ে সেটা শার্পনার দিয়ে শার্প করতে থাকে সে। হঠাৎ পিছন থেকে শুনতে পায়, ওরে খোকা, আর্ট কলেজে শার্পনার চলে না, ব্লেড দিয়ে পেন্সিলের কাট ছাড়াতে শেখ। গ্রাফাইটটা যেন তোর আঙুলের ডগার মতো ভোতা আর ছড়ানো হয়। চমকে পিছনে তাকিয়ে দেখে 5-6টা ছেলে দাঁড়িয়ে আছে। কথাটা সম্ভবত হাতে সিগারেট ধরা ছেলেটা বলল, আমি মনসিজ দত্ত, নাম তো সুনাই হোগা। রাধুর বুকের ভেতর হাতুড়ি পেটা শুরু হয়। ছেলেটা ঠোঁটের কোণে একটা অর্ধেক পুড়ে যাওয়া সিগারেট ঝোলানো। কথা বলার সময় সে ধোয়া ছেড়ে খুব নিচু স্বরে কথা বলে, কিন্তু সেই স্বরে একটা অদ্ভুত কর্কশতা থাকে। সে যখন কাউকে ডাকে তখন মনে হয় যেন কোনো ধারালো ছুরি দিয়ে ক্যানভাস চিড়ে দিচ্ছে। মনসিজ খুব লম্বা নয়, কিন্তু তার শরীরটা লাঠির মতো শক্ত আর টান টান। হাঁটার সময় তার জুতো থেকে একটা খটখট শব্দ হয়, যা রাধুর হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। রাধু দেখল মনসিজ কখনো সোজা হয়ে দাঁড়ায় না, সব সময় দেওয়ালে পিঠ ঠেকিয়ে বা এক কাঁধ নিচু করে দাঁড়িয়ে থাকে, যেন শিকার ধরার জন্য ওত পেতে আছে। মনসিজের মুখটা বেশ লম্বাটে, চোয়াল দুটো পাথর খোদাই করা মূর্তির মতো ধারালো, গায়ের রং রোদে পোড়া তামাটে। সবচেয়ে ভয়ঙ্কর হলো তার চোখ দুটো, একদম স্থির, কোটরাগত এবং লালচে হয়ে আছে। মনে হয় অনেক রাত সে ঘুমোয়নি, শুধু অন্ধকার আর চারকোল নিয়ে মেতেছিল। মনসিজ একটা ঢিলেঢালা কালো বা গাঢ় খয়েরি রঙের খাদি কুর্তা পরে আছে, যার হাতা দুটো গোটানো। তার ঢোলা জিন্সের নিচে ধুলোবালি লেগে রয়েছে। মনসিজ রাধুকে ঠেলে সরিয়ে ওর ঘরে ঢুকে তক্তপোষের ওপর বসে টেবিলের ওপর রাখা ড্রয়িং খাতাটা টেনে নিল। ও যখন পাতা উল্টে উল্টে রাধুর আঁকাগুলো দেখছিল, তখন রাধু খেয়াল করলো মনসিজের নখগুলো কাটাকুটি করা আর আঙুলের ডগাগুলো নীল বা কালো কালিতে লেপে আছে। তার কুর্তার পকেটে একটা স্টিলের ধারালো কাটার আর একটা ভাঙা গ্রাফাইট পেন্সিল। আঁকা দেখা শেষ করে খাতাটা সামনের চৌকির ওপর ছুঁড়ে ফেলে মনসিজ রাধুর দিকে তাকিয়ে বলল, এসব ন্যাকা ন্যাকা ফুল পাখি আঁকতে এখানে এসেছিস কেন খোকা? কাল বিকেলের মধ্যে একখানা এমন স্কেচ করে এনে আমার টেবিলে দিবি যা দেখে আমি ভয় পাই, নয়তো তোর ভয় পাওয়ার ব্যবস্থা আমি করে দেব, মনে থাকে যেন। জুতোয় সে খটখট শব্দ তুলে চেলা চামুন্ডাদের সঙ্গে নিয়ে মনসিজ মেস থেকে বেরিয়ে যায়। চৌকির ওপর বসে রাধু গালে হাত দিয়ে ভাবতে থাকে, ছবি এঁকে এই ছেলের মনে ভয় ধরাবে সে কেমন করে? তাদের গ্রামে, স্কুলে সবাই এতদিন রাধুর আঁকা দেখে আনন্দ পেত। এই প্রথম ওকে এমন কিছু সৃষ্টি করতে হবে যা একজনের মনে কাঁপন ধরাবে। ঘরের আলোটা নিভিয়ে দিয়ে অন্ধকারের মধ্যে বসে রাধু এক মনে চিন্তা করতে থাকে। তারপর ড্রয়িং খাতায় ফুটিয়ে তুলতে থাকে একটি সুনসান দুপুর, যার কড়া হলুদ রোদ চারিদিকে ছড়িয়ে আছে, কিন্তু সেই আলোতে কোনো উষ্ণতা নেই। রোদটা যেন ফ্যাকাশে হাড়ের মতো সাদাটে। একটি পুরনো একতলা বাড়ির বারান্দা দেখা যাচ্ছে, যেখানে বাতাসের অভাবে সবকিছু স্থির হয়ে আছে। ছবির আসল রহস্য লুকিয়ে আছে ছায়ায়। বারান্দায় একটি কাঠের দোলনা রাখা, সূর্যের আলো অনুযায়ী দোলনাটির ছায়া হওয়ার কথা নিচে, কিন্তু রাধু সেই ছায়াটিকে এমনভাবে আঁকলো যেন সেটি দোলনা থেকে আলাদা হয়ে নিজে থেকে দেওয়ালে উঠে দাঁড়িয়েছে। ছায়াটি দোলনার নয়, বরং একজন দীর্ঘকায় মানুষের, যে দোলনাটির দিকে ঝুঁকে তাকিয়ে আছে। বাড়ির একটি খোলা জানালা দিয়ে ভেতরের অন্ধকার দেখা যাচ্ছে। সেই গাঢ় অন্ধকারের ভেতরে খুব ছোট করে একজোড়া সাদা চোখ আঁকলো রাধু। চোখ দুটোতে কোনো ঘৃণা নেই, শুধু এক অদ্ভুত অপেক্ষা আছে। মনে হচ্ছে জানলার ওপাশের সত্তাটি কেবল ক্যানভাস থেকে বেরিয়ে আসার অপেক্ষায় আছে।
দোলনার সামনে মেঝের ওপর পড়ে রয়েছে একটা মাটির পুতুল, যার মাথাটা ধর থেকে আলগা হয়ে গেছে। পুতুলটির মুখে রাধু এমন এক অভিব্যক্তি দিল যেন সে কিছু একটা দেখে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার আগেই তার গলা টিপে ধরা হয়েছে। আঁকা শেষ করে রাধু যখন বালিশে মাথা রাখলো, তখন ঘড়ির কাঁটা 3টে ছাড়িয়ে গেছে। রাস্তার নরম আলো ওর আঁকার উপর এসে পড়েছে। এ ছবি মানসিজের মনে ভয় ধরাতে পারবে তো? রাধুর ঘুম ভেঙে গেল। রাস্তার মোড়ে কলতলায় বালতি রাখার ঠনঠন শব্দ আর ট্রামের চাকার ঘষ্টানো এক কর্কশ আওয়াজে। মেসবাড়ির অন্য ঘরগুলো থেকে তখন ব্যস্ততার আওয়াজ ছুঁয়ে আসছে। বারান্দা দিয়ে কেউ একজন দ্রুত পায়ে হেঁটে গেল। প্লাস্টিকের চটি চপচপ শব্দ তুলছে। নিচে কোথাও খুব জোরে হনুমান চালিসা বাজছে। রাধু ঘরের বাইরের ওই এক ফালি সরু বারান্দায় এসে দাঁড়ালো। নিচে মির্জা গালিব স্ট্রিটের গলিটা তখন জেগে উঠেছে। একটা লোক সাইকেলে করে দুধের ক্যান নিয়ে যাচ্ছে, আর সেই সরু গলির মধ্যে দুটো রিকশা একে অপরকে জায়গা দিতে গিয়ে চিৎকার জুড়েছে। মান্দামাসি একরাশ চটচটে বাসন নিয়ে কলতলার দিকে এগোচ্ছে। মেজবাড়ির এই সকালটা বড় রুক্ষ, বড় বেশি লড়াইয়ের। এখানে কেউ কারো জন্য অপেক্ষা করে না। হঠাৎ বারান্দার উল্টো দিকের ঘরেও দেখলো একটা ছেলে খালি গায়ে ইজেলের সামনে দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে এক মনে নিজের আঁকাটা দেখছে। রাধু ধীরে ধীরে ছেলেটার পিছনে গিয়ে দাঁড়ালো। দাঁত মাজতে মাজতে ছেলেটা রাধুর দিকে তাকিয়ে বলল, আসছে না রে, এই ভোরের আকাশটাকে কিছুতেই জীবন্ত করতে পারছি না। মনে হচ্ছে রঙের ভেতর রোদের কণাগুলো আটকে আছে। নীল আর সাদার ওই মিলন স্থলটা কিছুতেই স্মুথ হচ্ছে না। আকাশটা যেন থমকে দাঁড়িয়ে আছে। রাধু বেশ কিছুক্ষণ নিবিষ্ট মনে আঁকাটার দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, একটা কথা বলি দাদা। কি, বল না, এত ভনিতা করার কি আছে? রাধু কিছুটা ইতস্তত করে বলে, তুমি আকাশটাকে রং দিয়ে আঁকার চেষ্টা করছো, আলো দিয়ে নয়। আগে দেখো এই মেঘের আড়ালে আলোটা কিভাবে চুইয়ে পড়ছে। তুমি তুলিটাকে একটু ওয়াটারি করো, দেখবে রংগুলো নিজেই কথা বলবে। ছেলেটা থুতুটা বারান্দা দিয়ে বাইরে ফেলে রাধুর কাঁধে হাত রেখে হেসে বলল, তোর হবে ভাই, তোর কনসেপশন একটু আলাদা সবার থেকে। ভালো কথা, কাল মনসিজ এসে তোকে থ্রেট করে গেছে শুনলাম। রাধু মাথা নেড়ে হ্যাঁ বলে। যা বলেছে সেটা করে নিয়ে কলেজের ইউনিয়ন রুমে 11টায় চলে যাস, না হলে আবার ঝামেলা পাকাবে ও আর ওর দল মূর্তিমান ত্রাস। ইউনিয়ন রুমের দরজার সামনে এসে রাধু থমকে দাঁড়ালো। দরজার পাল্লায় অসংখ্য স্টিকার আর খোদাই করা হিজিবিজি নাম। ভেতর থেকে একটা ভ্যাপসা গন্ধ ভেসে আসছে। পুরনো কাগজ, সস্তা বিড়ি আর অনেকদিন না ধোয়া পর্দা বা কাপড়ের একটা মিশ্র গন্ধ। দুরু দুরু বুকে ভেতরে পা রাখতেই রাধু দেখল ঘরটা যেন একটা অন্ধকার গুহা, যেখানে বাইরের চড়া রোদ প্রবেশের সাহস পায় না। সিলিং থেকে একটা পুরনো আমলের বিশাল ফ্যান ঘর ঘর শব্দে ঘুরছে, যেন কোনো ক্লান্ত জন্তুর গোঙানি। ঘরের দেওয়ালগুলো কিন্তু কলেজের করিডোরের মতো পরিপাটি নয়। সেখানে সাদা চুনের চেয়ে চারকোল আর লাল সবুজ গেরুয়ার রঙের আঁচড় বেশি। বড় বড় রাজনৈতিক পোস্টারগুলোর ওপর কেউ কেউ আবার খুব যত্ন করে ব্যঙ্গাত্মক ছবি এঁকে রেখেছে। এক কোণে একটা বিশাল কাঠের টেবিল, যার ওপরটা চায়ের কাপের দাগে ভর্তি, এবং ইতিউতি ছড়িয়ে আছে আধপোড়া সিগারেটের ছাই আর দুমড়ানো খবরের কাগজ। বেশ কয়েকটা ছেলে মেয়ে প্লাস্টিকের চেয়ারে বসে আছে। বেশিরভাগেরই হাতে আধ খাওয়া বিড়ি বা সিগারেট, আর সেই ধোয়ার রাজত্বে একখানা কাঠের চেয়ারে আধশোয়া হয়ে টেবিলে পা তুলে বসে আছে মনসিজ দত্ত। খাতাখানা বুকে চেপে ধরে রাধুকে সে ঘরে ঢুকতে দেখে কয়েকজোড়া কৌতূহলী চোখ ওর দিকে তাকালো। মনসিজ সোজা হয়ে চেয়ারে বসে ওর দিকে চেয়ে বলল, তোর ছবি রেডি হয়ে গেছে? রাধু ভয়ে ভয়ে মাথা নাড়ালো। তারপর খাতাটা খুলে আঁকাটা বের করে মনসিজের দিকে এগিয়ে দিল। ঘরের বাকিদের মধ্যে বেশ কিছু কৌতূহলী ছেলে মেয়ে ওর খাতার উপরে ঝুঁকে পড়ল। মনসিজ ধীরে সুস্থে ঠোঁটের কোণ থেকে আধপোড়া সিগারেটটা নামিয়ে অ্যাশট্রেতে ঘষল। ঘরটা তখন এতটাই চুপচাপ যে উপরে ঘুরতে থাকা পুরনো ফ্যানটার আওয়াজটা যেন রাধুর কানের পর্দায় হাতুড়ি মারছে। মনসিজ খাতাটার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে খুব নিচু স্বরে ওকে বলল, এটা কি এঁকেছিস? আপনি আপনি কাল বলেছিলেন এমন কিছু আঁকতে যা দেখে ভয় করে। ভয়? ছবিতে তো একটা দোলনার জানালা, কিন্তু এই ছায়াটা, এটা কার? যার ছায়া তাকে তো ছবিতে কোথাও দেখছি না। যে নেই তাকে যখন দেখা যায় তখনই তো ভয় লাগে মনসিজদা।
খাতাটা টেবিলের ওপর ছুঁড়ে ফেলে মনসিজ বলে, শালা সাত সকালে তান্ত্রিকের গল্প শোনাতে এসেছে। ওর কথায় ঘর জুড়ে হাসির হুল্লোড় ওঠে। সেসব উপেক্ষা করে ঝট করে চেয়ার থেকে উঠে রাধুর খুব কাছে এসে মনসিজ দাঁড়ালো। রাধু ভয়ে পিছিয়ে যেতে গিয়ে একটা রঙের ড্রামে ধাক্কা খেলো। মনসিজের চোখের লালচে ভাবটা এখন আরও স্পষ্ট। রাধুর কলারটা আলতো করে ধরে নিজের দিকে টেনে শীতল গলায় সে বলে, শোন ভুরকুন্ডার ছেলে, তুই কি ভেবেছিস তোর এই ছায়া ছায়া খেলা দেখে মনসিজ দত্ত ভয় পাবে? ভয় আমি পাইনি। একটা লম্বা মতো মেয়ে এগিয়ে এসে মনসিজের হাত থেকে রাধুর কলারটা ছাড়িয়ে দেয়। মনসিজ দাঁতে দাঁত চেপে বলে, তোকে 3 রাত সময় দিলাম, তার মধ্যে ছবি এঁকে যদি ভয় ধরাতে আমায় না পারিস তাহলে মেস বাড়ি থেকে তোর সমস্ত বাক্স প্যাঁটরা ছুঁড়ে আমি রাস্তায় ফেলে দেব। আর এই কলেজে ঢুকলে তোর হাত পা ভেঙে গঙ্গায় ভাসিয়ে দেব। 4 দিনের দিন সকালে ট্রেন ধরে তুই তোর গ্রামে ফিরে যাবি। এ তল্লাটে যেন তোকে আর না দেখি। তারপর ঘুরে গিয়ে টেবিল থেকে একটা আধ খাওয়া চায়ের কাপ তুলে নিল আর খুব ধীরে ধীরে রাধুর চোখের সামনেই ওই খাতাটার ওপর চায়ের শেষ তলানিটুকু ঢেলে দিল। লালচে চা ওর সারা রাতের পরিশ্রমের সে ছায়ার ছবির ওপর দিয়ে গড়িয়ে পড়তে লাগলো, যেন রাধুর স্বপ্নটাকেই কেউ নোংরা জলে ডুবিয়ে দিচ্ছে। রাধুর চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল। ও ভাবতে থাকলো, তবে কি আমি মনে যা ভাবি ক্যানভাসে সেটা ফুটিয়ে তুলতে পারি না? আমার আঁকা দেখে এতদিন গ্রামের মানুষ, স্কুলের স্যাররা যে এত প্রশংসা করলো, তবে কি তাদের সে প্রশংসার কোনো দাম নেই? জুতোয় খটখট শব্দ তুলে মনসিজ আর তার পিছু পিছু বেশিরভাগ ছেলে মেয়ে ইউনিয়ন রুম থেকে বেরিয়ে যায়। বড় সিলিং ফ্যানটার তলায় খাতাটার দিকে তাকিয়ে টেবিল ধরে রাজু তখন একা দাঁড়িয়ে আছে। গাল বেয়ে চোখের জলের ফোঁটা টপ টপ করে পড়ছে সেই খাতার ওপর। ওই গেও ভূত, কাঁদলে হবে? রাধু জল ভরা চোখ দুটো তুলে দেখে কালকের সেই কালো নেল পলিশ পরা মেয়েটা। ওর খাতাটা নিজের দিকে ঘুরিয়ে সে তখন ছবিটা দেখছে। রাধু হাতের পিঠ দিয়ে চোখের জল মুছে মেয়েটাকে বলল, আমি মনে হয় আঁকতে পারি না জানো। মেয়েটার ছবি থেকে চোখ না তুলে বলল, তাই কি? না হলে ছবিটা এঁকে ভয় ধরাতে পারলাম না কেন? চোখের উপর পড়া চুলগুলো সরিয়ে মেয়েটা রাধুর চোখে চোখ রেখে বলে, ভয় পাওয়া আর সেটা প্রকাশ করা দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস ভাই। মানুষের ব্যবহারে অনেকগুলো পরত থাকে, ঠিক ক্যানভাসের আকার রঙের স্তরের মতো। তারপর গলার স্বর নামিয়ে বলে, এটা শুধু ওকে ভয় পাওয়ানোর খেলা নয় রাধু, এটা একই সঙ্গে তোর মনে ভয় ধরানোর খেলাও। যে ভয় পায় সে হেরে যাবে। এই খেলাটা খেলেও বহু ছেলে মেয়ের জীবন বরবাদ করে দিয়েছে, তাই এত সহজে এটা শেষ হবে বলে মনে হয় না। চল, ক্লাস আছে। এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই। রাধু দেখে মেয়েটাও ড্রয়িং খাতাটা নিজেই হাতে তুলে নিয়ে ওর কাঁধ থেকে খসে পড়া সাইড ব্যাগটা আবার ওর কাঁধে তুলে দিল। তারপর রাধুর হাত ধরে টেনে নিয়ে ইউনিয়ন রুম থেকে বের করে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে বলল, আমার নাম তানিয়া, আমিও মনসিজের সঙ্গে 3rd ইয়ারে পড়ি। মন খারাপ করে থাকিস না, ক্লাসে যা। সারাদিনের ক্লাসের শেষে সাহস করে লনের এক কোণে গিয়েও বসলো। বেশ কিছুটা দূরে তখন অনিমেষ আর আরও বেশ কিছু ছেলে মেয়ে গোল হয়ে বসে আড্ডা মারছে। রাধুকে দেখে হাত নাড়ল অনিমেষ, এদিকে আয়। তানিয়ার কাছে শুনলাম ভালোই নাকানি চোবানি খেয়েছিস। হ্যাঁ দাদা, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ক্যান্টিনে চল, চা খেয়ে আসবি। কিছু সারাদিনে খেয়েছিস? নিশ্চয়ই না, আমারও খাওয়া হয়নি সারাদিনে। চল 2 দেশওয়ালি ভাইতে গিয়ে ক্যান্টিনে কিছু সাটিয়ে আসি। খরচার ভয়ে রাধুর খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু অনিমেষ ওকে টানতে টানতে নিয়ে গিয়ে হাজির হলো ক্যান্টিনে। দুজনের জন্য 1 প্লেট ফ্রেঞ্চ টোস্ট আর 2টো বড় কাচের গ্লাসে দুধ চা নিয়ে এলো। টোস্টের ওপর ছড়ানো গোলমরিচের গুঁড়ো আর কড়া করে ভাজা ডিমের গন্ধটা রাধুর পেটের খিদেটাকে এক লহমায় জাগিয়ে তুলল। ও খুব সাবধানে এক কামড় দিল। গরম, নোনতা আর মাখনের একটা অদ্ভুত স্বাদ। ভরকুন্ডার মুড়ি বাতাসার অভ্যস্ত জিভে এই স্বাদটা একদম নতুন, যেন শহরের প্রথম আদর। খাবারের টুকরো মুখে ফেলে অনিমেষ বলল, শোন রাধু, মনসিজ কেন তোর খাতাটা নষ্ট করলো জানিস? কারণ ও তোর আঁকাটা দেখে ভয় পেয়েছে। ওর বিদ্রূপটা আসলে ওর আত্মরক্ষার একটা দেওয়াল। মনসিজ তোর খাতায় চা ঢেলে ভালোই করেছে। তুই পরের পাতার ওই চায়ের দাগটাকে তোর ক্যানভাসের বেস বানা। ও তোকে অপদস্থ করতে চেয়েছিল, তুই ওটাকে তোর স্টাইল বানিয়ে দে। মনসিজকে ভয় পাওয়া বন্ধ কর রাধু। ও একটা সিস্টেমের সিম্বল মাত্র, যাকে তোর মতো সাধারণ মানুষ ভয় না পেলে সে টিকেই থাকতে পারবে না। বাড়ি যা, ভালো করে চিন্তা কর, এমন কিছু খাতায় ফুটিয়ে তোল যেটা ওকে এমনভাবে ঝাঁকাবে যে মুখে ভয়ের ভাবটা ফুটে উঠবে। মেসে ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে যায়। সত্যব্রত ওর দিকে তাকিয়ে বলে, কি হে ছোকরা, দত্তবাবুর মনোরঞ্জন করতে পারলে?
না, নিজের ঘরের দিকে পা বাড়াতে গিয়েও থমকে যায় রাধু। সত্যব্রত চেয়ারের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করে, আচ্ছা দাদা, মার্সিজদা এত নিষ্ঠুর কেন? এখানে আসার পরে যে কজনের সঙ্গে দেখা হয়েছে তারা সবাই ওর অত্যাচারের কথাই বলেছে, কিন্তু ও এইভাবে মানুষের উপর অত্যাচার কেন করে? দেখো ছোকরা, র্যাগিং করাটা অনেকটা নেশার মতো। মনসিজ বা ওর মতো ছেলেরা বাড়িতে হয়তো খুব সাধারণ, হয়তো সেখানে তাদের কেউ পাত্তাই দেয় না, কারণ ওর বাড়িতে ওর বাপ জ্যাঠা কাকা মা সব বড় বড় পদে বসে আছে, বিশাল বড় লোকের ছেলে, বুঝলে না? কিন্তু কি বলো তো, ওর মন হয়তো চায় বাপের মতো রাজা হতে। কলেজের এই ইউনিয়ন রুম, এই করিডোর, এখানে সে রাজা। তোমাদের মতো নতুন ছেলেদের চোখে ভয় দেখে ওর নিজের অস্তিত্ব খুঁজে পায়। রাতে খাওয়া দাওয়ার শেষে আজ আবার খাতা নিয়ে বসে রাধু। মার্সিজের ঢেলে দেওয়া চায়ের লালচে খয়েরি দাগটা খাতার সাদা পাতায় এখন আর কোনো নোংরা ছোপ নয়। রাধু ওটাকে ব্যবহার করেছে এক রক্তিম সূর্যাস্ত বা কোনো দাউ দাউ করে জ্বলতে থাকা চিতার ধোঁয়া হিসেবে। চায়ের কষের সেই গাঢ় রং কোথাও কোথাও জমাট বেঁধে জমাটবদ্ধ রক্তের মতো দেখাচ্ছে, যা পুরো ছবিটাকে একটা গুমুট দম বন্ধ করা পরিবেশ দিয়েছে। ছবির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা অবয়ব, কিন্তু তার কোনো স্পষ্ট মুখ নেই। চারকোল আর পেন্সিলের আঁচড়ে রাধু এমন এক নারী মূর্তি এঁকেছে যার শরীরটা যেন ধোয়া আর চায়ের দাগের সাথে মিশে যাচ্ছে। তার হাত দুটো লম্বা হয়ে নিচের দিকে ঝুলে আছে, আঙুলগুলো নখের বদলে যেন ধারালো ব্লেড। রাধুর মনে হলো মেয়েটা যেন ক্যানভাস থেকে বেরিয়ে আসতে চাইছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো মূর্তিটির চোখ দুটো। চোখের জায়গায় কোনো মণি নেই, শুধু দুটো জলজল লাল বিন্দু, যা খাতার উপর ছড়াছড়ি রাখা মোমবাতির আলোয় ধিক ধিক করে জ্বলছে। ছবির এক কোণে শুকিয়ে যাওয়া মরা ডালপালার মতো কিছু গাছের রেখা, যেগুলো আকাশের দিকে হাত তুলে আর্তনাদ করছে। আর সে চায়ের তলানি যেখানে বেশি ছিল, সেখানে রাধু ফুটিয়ে তুলেছে এক প্রাচীন পরিত্যক্ত ভাঙা বাড়ি, যার জানালাগুলো অন্ধকার গহ্বরের মতো হা করে আছে। ছবি শেষ করে জানলা দিয়ে যখন রাধু বাইরে আকাশের দিকে চাইল, তখন পূব আকাশে রঙের খেলা শুরু হয়ে গেছে। আড়মোড়া ভেঙে বিছানায় একটু গড়িয়ে নিতে গেল সে, কিন্তু সারা দিনের ক্লান্তি আর মানসিক চাপে অচিরেই ঘুম নেমে এলো তার চোখে। কতক্ষণ ঘুমিয়েছে খেয়াল নেই। হঠাৎ মোবাইল বাজার শব্দে ধড়মড় করে উঠে দেখে ঘড়িতে 10:30 বেজে গেছে। মোবাইলের ওপাশে অনিমেষ বলছে তখন তাকে, সবাই ইউনিয়ন রুমের আশেপাশে রয়েছি রাধু, তুই কি কিছু এঁকেছিস কাল? এঁকেছি অনিমেষ দা, আমি আসছি। খাটের উপর উঠে বসে রাধু নিজেকে বোঝায়, প্রতিদিন শুধু নিজেকে ভাঙতে দিলে চলবে না। তারপর জামা পাল্টে কাঁধের সাইড ব্যাগ আর ড্রয়িং খাতাটা নিয়ে ধীর পায়ে বেরিয়ে যায় মেস থেকে। ইউনিয়ন রুমে দরজার পাশে রাধু দেখল অনিমেষ মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে, আর তার পাশে তানিয়া। ভেতরে ঢুকে দেখে অর্ক আর ওই সেদিনের অন্য মেয়েটা একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছে। রাধুকে দেখে ইউনিয়ন রুমের বাকি ছেলে মেয়েগুলো আবার কৌতূহলী হয়ে ওঠে। অর্ক ইশারা করে খাতাটা মনসিজকে দিতে বলে। রাধু দেখে মনসিজ চোখ বুজে চেয়ারে মাথা এলিয়ে পা টেবিলে তুলে বসে আছে। ধীরে ধীরে সে খাতাটা তার দিকে বাড়িয়ে দেয়। পাশে দাঁড়ানো ছেলেটা মনসিজকে ডেকে বলে, দাদা, গেওটা আবার একটা আঁকা নিয়ে এসেছে। চোখ মেলে মনসিজ খাতাটা হাতে নিয়ে এক মুহূর্ত স্থির হয়ে রইল। ঘরের বাকিরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে, কিন্তু হঠাৎ সে নিস্তব্ধতা ভেঙে মনসিজ পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। অর্ক আর সে মেয়েটা চমকে উঠল। অনিমেষ আর তানিয়া হুড়মুড় করে ঘরে ঢুকে পরিস্থিতি দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই তোর ভয় দেখানোর নমুনা? মার্সিজ খাতাটা ছুঁড়ে ফেলে দিল রাধুর মুখের ওপর। বলেছিলাম না, ভরকুন্ডার ভূত, তুই একটা আস্ত ভার। এসব আঁকা ফাঁকা তোর জন্য নয় রে, বরং আমি তোদের মেসের ওই মোটা লোকটাকে বলে দেব, কাল থেকে মেস বাড়ির রান্না ঠাকুরের অ্যাসিস্ট্যান্ট হয়ে যাস, বা বাসন মাজার কাজটাও করতে পারিস। নিজের রসিকতায় নিজেই হো হো করে হাসতে থাকে সে। ঘরের বাকি ছেলেমেয়েরা যেন এই সংকেতটারই অপেক্ষায় ছিল। শুরু হলো বিদ্রুপের ঝড়। অনিমেষ, তানিয়া, অর্ক আর সেই মেয়েটা শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বাকিরা সবাই মনসিজের সঙ্গে তাল মেলাতে লাগলো। কেউ একজন পেছন থেকে রাধুর ব্যাগটা টেনে ফেলে দিল। একটা খয়াটে চেহারার ছেলে রাধুর মাথায় জোরে চাটি মারলো। ধাক্কা ধাক্কির চোটে রাধু ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গেল। তার হাতের আঙুলগুলো ঘষতে গেল রুক্ষ সিমেন্টে। খাতাটা পড়ে আছে একপাশে, যার ওপর দিয়ে কেউ একজন বুট জুতো মারিয়ে চলে গেল। মনসিজ তখন টেবিলের ওপর বসে হাসতে হাসতে সিগারেট ধরাচ্ছে। অনিমেষ এগিয়ে এসে রাধুকে তুলতে গেল।
হাসি আর বিদ্রুপের সেই কোলাহলে রাধু পাথরের মতো স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে তখন জল নেই, আছে এক অদ্ভুত জলজলে দৃষ্টি। সে মেঝেতে পড়ে থাকা একটা চারকোলের টুকরো তুলে নিল, তারপরে টেবিলের কাছে গিয়ে খাতাটা টেনে নিয়ে কারোর কোনো কথা গ্রাহ্য না করে দ্রুত হাতে চায়ের দাগ আর মারিয়ে যাওয়া জুতোর ছাপের ওপর চারকোল চালাতে শুরু করলো। ঘরের আলো আধারিতে রাধুর হাতের গতি যেন এক উন্মাদনার রূপ নিল। আগের আকাশে অন্ধকার বাড়ির জানালার কাছে সে ফুটিয়ে তুলল একটা ছোট্ট ছেলের অবয়ব, যে তার দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে আছে। ছেলেটার চারপাশটা খাঁচার মতো শিকল দিয়ে ঘেরা, আর সে শিকলগুলো বেরিয়ে আসছে পাশের বড় বড় অট্টালিকা আর দামি আসবাবের ছায়া থেকে। ছেলেটা একা, ভীষণ একা। তার পায়ের কাছে পড়ে আছে কিছু ভাঙা খেলনা, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খাবার আর একরাশ অবহেলা। ওই চায়ের লালচে দাগগুলোকে রাধু ব্যবহার করলো একটা বিষণ্ণ বিকেলের আলো হিসেবে, যা ছেলেটার একাকিত্বকে আরো নগ্ন করে তুলছে। অনিমেষ আর অর্ক অবাক হয়ে তখন দেখছে ভরকুণ্ডার লাল মাটির পিকাসোর অনবদ্য সৃষ্টি। আঁকা শেষ করে রাধু খাতাটা সজোরে মার্সিজের সামনে টেবিলের ওপর রাখলো। রাধুর খাতা ফেলার শব্দে বাকিরা অবাক হয়ে হাসি থামিয়ে ওর দিকে তাকালো। তারা নিঃশব্দে তখন অপেক্ষা করছে আর এক প্রস্থ বিদ্রুপের তীর বৃষ্টির জন্য। মর্সিজ বিদ্রুপের একখানা শেষ তীর ছুটতে গিয়েও থমকে গেল। তার হাতের সিগারেটটা আঙুলের ফাঁক দিয়ে নিচে পড়ে গেল। সে ছবির ওই ছোট ছেলেটার কুঁকড়ে থাকা শরীরের ভঙ্গিটার দিকে তাকিয়ে রইল। রাধু জানে এই শরীরী ভঙ্গিমা মার্সিজের নিজের। সে দেখেছে মার্সিজ ঠিক এইভাবেই বসে থাকে। আজ আর অন্য কাউকে নয়, মার্সিজের একাকিত্বই সে তুলে ধরেছে। মার্সিজ তখন স্তব্ধ হয়ে দেখছে যে একাকিত্ব আড়াল করার জন্য তার এই মুখোশ এঁটে থাকা সেই একাকিত্বই ভরকুণ্ডার ছেলেটা আজ সবার সামনে মেলে ধরেছে। নিজের অসহায়তা এইভাবে বেআবরু হতে দেখে মার্সিজ ভেতরে ভেতরে কেঁপে ওঠে। ক্যানভাসে বসা ছেলেটা তো তারই শৈশব। প্রাচুর্যের মধ্যে থাকলেও বাড়ির সবার অবহেলা, ভালোবাসাহীনতা তাকে এইভাবেই জানলার ধারে দিনের পর দিন একা বসিয়ে রাখত। সুদূর বীরভূমের ছেলেটা শুধু কল্পনা করে তার শৈশবে পৌঁছে যেতে পারল কি করে? হঠাৎ সবার সামনে দোর্দণ্ড প্রতাপ মার্সিজ দত্তর কাঁধটা কেঁপে উঠল। সে দুহাতে নিজের মুখ ঢেকে ফেলল। ইউনিয়ন রুমের সে ভ্যাপসা গন্ধ আর সিগারেটের ধোঁয়ার মাঝে কোনো রণংদেহী নেতা নয়, বসে রইল এক পরাজিত একা মানুষ। তার আঙুলের ফাঁক দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো টেবিলের ওপর। ঘরটা নিথর হয়ে গেছে। মার্সিজ দত্ত কাঁদছে। তার মানে গেও ভূতটার কাছে সে হার স্বীকার করলো। অর্ক, তানিয়ার অনিমেষ স্তব্ধ হয়ে দেখছে একটা সাধারণ ছেলের কয়েকটা আঁচড় কিভাবে একটা পাথরের দেওয়াল ভেঙে চুরমার করে দেয়। রাধু কোনো কথা না বলে নিজের ছেঁড়া ব্যাগটা কাঁধে তুলে নিল। তার আর কারোর প্রশংসা দরকার নেই। সে বুঝে গেছে শিল্প যখন সত্য হয়ে ওঠে তখন তা ভয় দেখায় না, বরং মানুষকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। মানুষ নিজের চেহারা সঠিকভাবে আয়নায় দেখতেই সব থেকে বেশি ভয় পায়। ইউনিয়ন রুম থেকে বেরিয়ে ক্লাসের দিকে হাঁটতে শুরু করলো রাধু। ভরকুণ্ডার জোনাকিগুলোকে ক্যানভাসে জীবন্ত করে তোলা শিখতে তার এখনো বাকি আছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।